প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে করণীয় নিয়ে। কারণ এই মাস জুড়ে সারা বাংলাদেশে সহ বিশ্বের বহু দেশে চলছে জরায়ু মুখের ক্যান্সার সচেতনতা মাস। এই উপলক্ষে এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন ক্যান্সার বিশেষজ্ঞ। দর্শক, চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের সেই অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন 1963 সালের 10 ডিসেম্বর জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1989 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MPH ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের ক্যান্সার এপিডেমিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, এই যে এই মাস জুড়ে জরায়ু মুখের ক্যান্সারের প্রতিরোধের জন্য আপনারা অনেক কাজ করছেন, বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন, সে বিষয়ে আমরা জানবো এবং কিভাবে মানুষকে সচেতন করা যায় সেই পরামর্শ নিশ্চয়ই দেবেন। তার আগে একটু শুনে নেব জরায়ু মুখের ক্যান্সার কি এবং এটা কাদের বেশি হয়? জরায়ু মুখের ক্যান্সার বলতে আমরা বুঝি যে জরায়ু বা ইউটেরাস নামের যে অঙ্গ, আমরা প্রতিটা মানুষ জন্ম নেই মায়ের পেটে জরায়ু, এই অঙ্গের ভিতরে সেই জরায়ুটার যে মূল অংশটার নিচে একটু সরু অংশ, সেটাকে আমরা জরায়ু মুখ বলি বা ইংরেজিতে বলি সার্ভিক্স, এখান থেকে বলি আমরা সার্ভাইকাল ক্যান্সার। এই ক্যান্সারটার ধরন ধারণ এবং বিভিন্ন বৈশিষ্ট্যটা ওই পুরা জরায়ুর ক্যান্সারের চাইতে একটু আলাদা, এবং এই জরায়ু মুখের ক্যান্সারটাই যেহেতু মহিলাদের মধ্যে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশে ক্যান্সারের মধ্যে, সেই কারণে এটাকে আমরা আলাদা করে একটু সবাইকে বলার চেষ্টা করি। এই ক্যান্সারটা হওয়ার জন্য রিস্ক ফ্যাক্টর কি? ক্যান্সারের সুনির্দিষ্ট কোনো কারণ থাকে না, কিন্তু ঝুঁকি বাড়ায় এরকম কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, সেগুলি অবশ্যই জরায়ু মুখের ক্যান্সারের প্রধান যে ঝুঁকিপূর্ণ উপাদান বা কারণ আমরা বলবো সেটা হলো অল্প বয়সে বিয়ে হওয়া, বাল্য বিবাহ। শতকরা 60% বেশি মেয়ের বিয়ে হচ্ছে এখনো সর্বশেষ রিপোর্ট অনুযায়ী 18 বছরের আগে, এবং তার আবার শতকরা 80% 15 বছরের আগে। এটা খুব জোরে সোরে আমাদের বলতে হবে যে জরায়ু মুখের ক্যান্সারের প্রধান কারণ বাল্য বিবাহ, এই একটা। এরপরে হলো এর সাথেই যেটা যুক্ত সেটা হলো যে অল্প বয়সে বিয়ে হওয়া এবং অল্প বয়সী সন্তানের মা হওয়া, অধিক সন্তান হওয়া, ঘন ঘন সন্তান হওয়া। এই যে ঘটনাগুলি, এগুলি কি হয় একটা অপরিণত একটা জরায়ুর উপর, যে এই যে অনেকগুলা আঘাত বলি বা যাই বলি, এর ফলশ্রুতিতে কোষের মধ্যে যে পরিবর্তনগুলো হয় হতে হতে এক পর্যায়ে ক্যান্সারের রূপ নেয়। তো 1 নম্বর বাল্যবিবাহ বললাম, অনেক সন্তান বললাম, অধিক ঘন ঘন সন্তান হওয়া। এর সাথে আমরা বলবো যে ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাব, মানে বিশেষ করে মাসিকের সময় বা এই সময় যে পরিচ্ছন্নতার বিষয় থাকে, সেগুলি যদি ওরকম জীবাণুমুক্ত বা এরকম না হয় তাহলে একটা সম্ভাবনা থেকে যায়। এর সাথে অপুষ্টিও একটা ফ্যাক্টর। আমাদের যদি অপুষ্টি যাদের মধ্যে থাকে তাদের মধ্যে অন্যান্য ফ্যাক্টরগুলো কাজ করে দ্রুত। আর একটা বিষয় আছে যে অবাধ মেলামেশা, আমরা বলি যে একাধিক সঙ্গীর সাথে যে মেলামেশা বা শারীরিক সম্পর্ক যেটা আমরা বলি, এইটা আমাদের জরায়ু মুখের ক্যান্সারের একটা অন্যতম কারণ। এবং এই সবগুলো কারণের সাথে যুক্ত হলো একটা ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা আমরা সংক্ষেপে HPV, হ্যাঁ HIV তো সবাই জানে, HPV ভাইরাসটার সংক্রমণটা আবার ছড়ায় অনেকটা মহামারীর মতো। আমাদের এখানে হয়তো এখনো ওই পর্যায়ে না, আমাদের ধর্মীয় সামাজিক অনেক বিষয় আছে, কিন্তু এটা একটা ফ্যাক্টর। মূলত পশ্চিমা বিশ্বে এটা যে এই যে নারী পুরুষের অবাধ মেলামেশার মাধ্যমে এই ভাইরাসটা মহামারীর মতো ছড়ায় পড়ে, যে জন্য উন্নত দেশে তো অল্প বয়সে এত বিয়ে হয় না, বাচ্চা কাচ্চা তো বেশি হয় না, তারপরেও সেখানে কেন হয়? হয়তো HPV প্রধান ফ্যাক্টর ওদের এখানে। তো এগুলি আমাদের দেশে সবগুলি মিলিয়ে বললাম। আমাদের এখানে জরায়ু মুখের ক্যান্সারের ইনসিডেন্স রেট বা এটা হওয়ার যে সংখ্যা, সেটা কেমন একটু ধারণা? মহিলাদের মধ্যে স্তন ক্যান্সারের পরেই হলো জরায়ু মুখের ক্যান্সার। আমাদের যে একটা হাসপাতালের সেকেন্ড পজিশনে, আমাদের হাসপাতাল যে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালের যে বার্ষিক প্রতিবেদন সর্বশেষ যেটা বের হয়েছে 14 সালের, সেখানে আমরা দেখি যে শতকরা প্রায় 28% যেখানে স্তন ক্যান্সারের রোগী আসে মহিলা ক্যান্সার রোগীদের মধ্যে, সেখানে 17 থেকে 18% হলো জরায়ু মুখের ক্যান্সার, দ্বিতীয় স্থানে আছে। এবং নারী পুরুষ একসাথে যদি আমরা দেখি সেখানেও এটা 4 নম্বরে আছে। তাহলে এই যে গুরুতর এরকম একটা ক্যান্সার যেটা ব্যাপক হারে হচ্ছে মহিলাদের মধ্যে, এটা প্রতিরোধের দিকে মনোযোগ দিতে হবে।
প্রতিরোধের জন্য কি প্রতিরোধে- করণীয়, এবং সেই একই সঙ্গে যদি আপনি যোগ করে দেন যে প্রতিরোধের জন্য আপনারা এইবার এই যে মাস জুড়ে যে সচেতনতা মাস চলছে, এতে কি করছেন বাংলাদেশে? বাল্য বিবাহ জরায়ু মুখের প্রধান কারণ, কাজে আপনার সন্তানকে, আপনার কন্যা সন্তানকে বাল্য বিবাহ দিবেন না, তাকে ঝুঁকির মধ্যে ফেলবেন না, এই কথাটা আমাদের সবাইকে বলতে হবে। তারপরে হলো যে বাচ্চা হওয়ার যে বিষয়, অল্প বয়সে বাচ্চা হওয়া, বেশি সন্তান হওয়া, সরকারের তো একটা পলিসি আছে দুইয়ের বেশি না, সেখানে আমরা যদি এগুলি যদি আর একটু জোর দিয়ে বলি, পরিচ্ছন্নতার কথা আমাদের বলতে হবে, যে মহিলাদের যে ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে ধারণা দিতে হবে। পিভি যে ভাইরাসের কথা বললাম, সেখানে কিন্তু আপনার ওই টিকা আবিষ্কার হয়েছে, ভ্যাকসিন। সেই ভ্যাকসিনটা আমাদের দেশেও পাওয়া যায় এবং সরকার চেষ্টা করছে ইপিআই এর মধ্যে পরীক্ষামূলকভাবে গাজীপুর জেলায় শুরু হবে খুব তাড়াতাড়ি পরীক্ষামূলকভাবে ইপিআই এর মধ্যে নিয়ে আসার জন্য। কিন্তু একটা উল্লেখযোগ্য দিক হলো, এটা কোন বয়সের মেয়েদের সবচেয়ে প্রযোজ্য দেওয়াটা, সেটা হলো 9 থেকে 13 বছর, বা কেউ বলে 8 থেকে 13 বছর বা 14 বছর, এই সময়টা মানে বিয়ে হওয়ার আগে বা যে শারীরিক সম্পর্ক হওয়ার আগের যে সময়টা, সেই সময়টাতে দিলে, এই ভ্যাকসিনটা দিলে সবচেয়ে বেশি কার্যকর হবে। এই যে জরায়ু মুখের ক্যান্সার সচেতনতা মাস উদযাপন করছেন, এই সময় আপনারা কি করছেন? আমরা জানুয়ারি 1 তারিখ থেকে প্রোগ্রাম করে আসছি। প্রথমত সারা দেশে মানুষদের পোস্টার, লিফলেট, এগুলির মাধ্যমে, যেখানে এই পোস্টার সহ, লিফলেট সহ আমরা অনেক কিছু বিতরণ করছি এবং মানুষের কাছে যাচ্ছি। ঢাকা এবং ঢাকার বাইরে অলরেডি অনেকগুলো জেলায় গিয়েছি, এটা এরপরেও চালু থাকবে। আমরা যে কথাটা মূলত বলতে চাচ্ছি এই পোস্টার এবং আমাদের লিফলেটের মাধ্যমে, যে জননীর কাছে সবার আছে জন্মঋণ, জরায়ু মুখের ক্যান্সার সচেতনতায় অংশ নিন। আমাদের মায়ের কাছে ঋণের শেষ নাই, প্রতিটি রক্তকণার কাছেই আমরা ঋণী, কিন্তু জরায়ু যার মধ্যে আমাদের জন্ম হয়েছে প্রত্যেকটা, এটা প্রতীকী অর্থে, এটা আমার মা হতে পারে, আমার সন্তানের মা হতে পারে, যে কারো মা হতে পারে। এই জরায়ু মুখের সুস্থতা নিয়ে আমরা আসলে অতটা সচেতন না। আমরা এইটাই চাচ্ছি যে সবাইকে উৎসাহিত করতে, যে আপনি আপনার ঘরে যে মহিলা আছে, যে নারী আছে, তার জরায়ু মুখের ক্যান্সারের মতো ভয়াবহ রোগ থেকে তাকে যাতে আমরা যথাসময়ে রক্ষা করতে পারি, অথবা তাকে সচেতন করা, এই ব্যাপারে তাদেরকে উৎসাহিত করা, এবং আমরা সারা দেশে যাতে এই জিনিসগুলো ছড়িয়ে দিতে পারি। স্যার, এই স্ক্রিনিং এর ব্যাপারে একটু জানতে চাইবো। আপনারাও এটা প্রতিরোধের জন্য স্ক্রিনিং করে থাকেন, এবং এই মাস উপলক্ষে আপনাদের স্ক্রিনিং এর প্রোগ্রাম আছে, সেটা কবে নাগাদ? স্ক্রিনিং তো সরকারি হাসপাতালগুলোতে সবসময় চালু থাকে, বাট আমরা এই 1 মাসটা যেহেতু কাজ করলাম, সারা দেশে অনেকটা এই সচেতনতা নিয়ে কাজ করলাম, অনেক প্রোগ্রাম, যার জন্য আমরা স্ক্রিনিংটা রেখেছি ফেব্রুয়ারির 2য় সপ্তাহে। আমরা 7 দিন ব্যাপী ঢাকাতে, প্রধানত লালমাটিয়ায় একটা আমাদের যেখানে কার্যক্রমটা হয়, সেখানে 7 দিন হবে বিনা পয়সায়, যে ভায়া টেস্ট যেটা বললাম, ভিআইএ, বিনা পয়সায় হবে। পাশাপাশি আমরা অন্যান্য হাসপাতালেও যাতে এই বিশেষ সেবাটা হয়, এই জন্য আমরা সবার কাছে আহ্বান জানাচ্ছি। আমরা আশা করছি বিনামূল্যে আপনাদের থেকে এই সেবা নিয়ে অনেক উপকৃত হবেন। আপনাকে অনেক ধন্যবাদ, এরকম মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ এনটিভিকেও এই উদ্যোগে সাড়া দেওয়ার জন্য, সমর্থন দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে করণীয় কি, সে বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। আজকের এপিসোডে আমরা ব্যায়াম দেখাবো শিশুদের মেডিসিন বল দিয়ে। মেডিসিন বলের সাইজটা অনেকটাই ফুটবলের মতো। তো শিশুরা যারা ফুটবলার হতে চাও বা ফুটবল খুব পছন্দ করো, তারা নিশ্চয়ই জানো যে ফুটবলার হতে গেলে কি করতে হয়, পায়ের অনেক জোর লাগে, পায়ের স্ট্রেংথটা অনেক বেশি থাকতে হয়, যেন অনেক জোরে বল শুট করে গোল করতে পারো। আর আরেকটা হচ্ছে যে দম লাগে, স্ট্যামিনা লাগে, যে অনেকক্ষণ দৌড়াতে পারবে। তো আমরা এই ব্যায়ামটার মাধ্যমে দেখব যে ফুটবলার হওয়ার জন্য না, যে কোনো শিশুরই কিভাবে একজন ফুটবলারের মতো পায়ের মাসেলগুলো স্ট্রং হবে এবং তার দম বাড়বে এবং তার শারীরিক গঠনটা ওদের মতোই সুন্দর এবং সবল হবে। আমাকে এখানে হেল্প করবে লিও। ওকে, আমরা যেটা ইউজ করছি যে মেডিসিন বল, এটা হচ্ছে 1 কেজির একটা মেডিসিন বল। এর বেশি 2, 3, 4, 5 কেজি অনেক বেশি আছে। এটা আপনারা নিজেরা পছন্দ করে নেবেন যে শিশুর স্ট্রেংথ বা ধরে রাখার ক্যাপাসিটি অনুযায়ী। ওকে লিও, স্টার্ট। নাইস, অ্যান্ড গো। এটা হচ্ছে স্কোয়াট অ্যান্ড প্রেস। স্কোয়াটে যেটা হচ্ছে যে ওর কোয়ার্স মাসেলের স্ট্রেংথটা বাড়ছে, সোজা রেখে ওকে বসতে হচ্ছে, তার জন্য অ্যালাইনমেন্টটা ঠিক থাকছে। এবং যখন সে ওয়েটটা দিয়ে প্রেস করছে, তাতে যেটা হচ্ছে ওর চেস্ট মাসেল, পাশাপাশি দমেরও একটা ব্রিদিংয়ের কারণে তার লাংস পাওয়ার এবং দমেরও কাজটা হচ্ছে। ওকে, ক্যান ইউ ডু ইট ফাস্ট ফর 4 কাউন্টস? ইয়েস, অ্যান্ড এক্সেল, অ্যান্ড ইয়েস, অ্যান্ড লাস্ট ওয়ান,
অ্যান্ড গুড, নাইস, অ্যান্ড ক্লোজ। আমরা দেখলাম এটা হচ্ছে স্কোয়াট অ্যান্ড চেস্ট প্রেস। যেটা খেয়াল করতে হবে যে যেন সে সামনে ঝুঁকে না চলে যায়। এটা দুটো কারণ হতে পারে, যে সে মেরুদণ্ডটা সোজা রাখলো না, আর আরেকটা হতে পারে যে তার ক্যাপাসিটির বাইরে গিয়ে সে অনেক বেশি ভারী বল নিল, মনে করলো যত বেশি ভারী নিবে তত তাড়াতাড়ি সে স্ট্রং হয়ে যাবে। তা যেন না হয়, খেয়াল করতে হবে এটাই, যে তার বহনযোগ্য একটা বল সে নিবে। মেডিসিন বল হতে পারে, ফুটবল বা বাস্কেটবল যে কোনো বল দিয়ে করতে পারে, এবং অ্যালাইনমেন্টটা যেন তার ঠিক থাকে, সে যেন সামনে বা পিছনে ঝুঁকে হেলে না করে। আর এই ব্যায়ামটাতে আমরা বললাম যে যা যা উপকারগুলো হবে ওগুলো বাচ্চারা পছন্দ করবে, এবং ফুটবল নিয়ে করাটা তাদের জন্য খুব আনন্দদায়ক হবে। প্রিয় দর্শক, 5 বছরের নিচের বয়সী বাচ্চাদের সুষম খাবারে কি থাকা উচিত, চলুন সে বিষয়ে শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। আজকে আমরা কথা বলবো যে সমস্ত বাচ্চারা আমাদের দেশে, বিশেষ করে ঢাকায় এখন আমাদের একটা ট্রেন্ড আছে যে বাচ্চা 2.5 বছরেরই স্কুলে পাঠিয়ে দিচ্ছি আমরা, কিন্তু এরা কি পড়ছে প্লে গ্রুপ বা ডে কেয়ার অথবা নার্সারি, কিন্তু এরা কিন্তু 5 বছরের নিচে। সাধারণত যে জিনিসটা সেটা হচ্ছে আন্ডার 5 চিলড্রেন হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা বয়স। এই বয়সে বাচ্চাদের যেমন রোগ হওয়ার ঝুঁকিটা বেশি, নিজেরা খেতে পারে না, সেই কারণে পুষ্টি গ্রহণ করার ক্ষমতাটাও তাদের অনেক কম। ফলে এই বয়সটাতে যদি পর্যাপ্ত পরিমাণে মা এবং তার কেয়ার গিভাররা যত্নটা না নিতে পারেন, তখন এই বাচ্চারা অনেক সমস্যার সম্মুখীন হয়। এই আন্ডার 5 চিলড্রেনদের ক্ষেত্রে প্রথমত যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে তারা নিজেরা হাতে ধরে খেতে পারে না, তাদের খাবারের পরিমাণ তারা বুঝে না, কিন্তু এই সময় তাদের শরীরের গ্রোথ মানে তাদের লম্বা হওয়া, তাদের ওজন, তাদের বুদ্ধিবৃত্তি বাড়ার বয়সটা সব থেকে বেশি। এই কারণে তাদের খাবারে প্রচুর প্রোটিন থাকতে হবে, এনার্জি থাকতে হবে, ফ্লুইড থাকতে হবে, এবং পাশাপাশি ভিটামিন মিনারেলস থাকতে হবে। পাশাপাশি যে সমস্যাটা আমরা সম্মুখীন হই সেটা হচ্ছে এই বাচ্চাদের একটা মর্নিং শিফট থাকে, একটা ডে শিফট থাকে। সাধারণ ক্ষেত্রে মর্নিং শিফটের বাচ্চারা কিছু না খেয়েই স্কুলে চলে যায়, এবং টিফিনে যেহেতু তারা নিজেরা খেতে পারে না, সেহেতু যে জিনিসটা হয় যে তারা দীর্ঘ সময়, যদি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টাও না খেয়ে থাকার একটা স্কুলের সময় থাকে, তারা না খেয়ে থাকে। তখন মায়েদের উচিত যে ব্রেক বা টিফিন পিরিয়ডে মায়েদের এই পারমিশনগুলো স্কুল থেকে দিতে হবে যে মা বা সঙ্গে যিনি থাকছেন, যার হাতে বাচ্চা খায়, তাকে ওই সময়টায় যেয়ে বাচ্চাকে ফিডিং করানোর সুযোগটা দিতে হবে। আর যদি স্কুলে এই ব্যবস্থা থাকে, যে অনেক স্কুলে আছে যে তাদের কেয়ারটেকার আছে, তাদের কেয়ার গিভার আছে যারা বাচ্চাদেরকে খাইয়ে দিতে পারে, বাচ্চারা যদি অ্যালাউ করে তাহলে অবশ্যই সেটা খুবই ভালো। তবে বাচ্চাদের স্কুল টিফিন এবং বাচ্চাদের বাসার খাবার, এই দুটোর ভিতর সামঞ্জস্য রেখে পুষ্টি উপাদান ঠিক করতে হবে। যেমন প্রত্যেক দিন তাদের একটা করে ডিম থাকতে হবে, এবং বয়স অনুযায়ী, কেউ 2 বছর হতে পারে, কেউ 4 বছর হতে পারে, তো এই বয়স অনুযায়ী দুধের চাহিদাটা বেশি থাকে, তাদের দুধের খাবারটা থাকতে হবে। তাদের মিক্স ইমপ্রুভ ডায়েট, যেমন পুডিং, তারপরে কেক, ঘরে তৈরি, বাইরের না, এই খাবারগুলো যদি দেওয়া যায়, অল্প খাবারের ভেতরও কিন্তু তাদের শরীরের পুষ্টি চাহিদা পূরণ করা খুব সহজ। তো 5 বছরের নিচেই বাচ্চাদের অবশ্যই মা, স্কুল এবং ফ্যামিলি মেম্বারদের আলাদা করে নজর দিতে হবে। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে আজকের হেলথ টিপস। যারা কম্পিউটারে কাজ করেন তারা প্রতি 1 ঘন্টা পর অন্তত আধা মিনিট চোখ বন্ধ করে রাখবেন। এতে আপনার চোখ রিল্যাক্স হবে, নতুন করে আবার স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানান এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, এন্ডোস্কোপিক সার্জারি বলতে আমরা সাধারণ জনগণ যেটা বুঝে থাকি, পেটের মধ্যে পিত্তথলির অপারেশনকে সাধারণত বুঝতাম, কিন্তু এন্ডোস্কোপি দিয়ে আজকাল অনেক ধরনের সার্জারি হয়। তার মধ্যে একটা হলো এন্ডোনেজাল এন্ডোস্কোপিক সার্জারি। নাকের ভিতর টেলিস্কোপ দিয়ে আমরা অনেক দূর অপারেশন করতে পারি।
প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।